সবাই আরো বেশি আতঙ্ক হয়ে পড়ল। ওর গর্ভপাতের সময় হয়ে গেছে, আমি এখনই গাড়ি আনছি। এই বলেই ইউনহো দ্রুত গাড়ি আনতে চলে গেল এবং সুজিকে দ্রুত গাড়িতে বসানো হলো। গাড়ি চলছে এবং সুজি গাড়িতে ব্যথায় কাঁপছে। তারা হসপিটালের দিকে যাচ্ছে, তবে তারা জানে না যে তের ইচ্ছা পূরণ হতে চলেছে। কাল রাতে তের ইচ্ছা ছিল, আমি চাই আমার আর আমার ক্যাপ্টেনের ভালোবাসা যেন পুনরাবৃত্তি হয় এবং সারা জীবন আমরা একসাথে থাকবো। এরপর সুজিকে দ্রুত হসপিটালের কেবিনে নিয়ে যাওয়া হয়। অনেক কষ্টের পর সে ফুটপটে একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে এবং সুজির গাল দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল তার নবজাতক শিশুকে দেখে। এবং ঘন্টাখানিক পর ইউনোকে ভিতরে ঢুকতে দেওয়া হয় এবং সে তার বাচ্চাকে দেখে অনেক বেশি খুশি হয় এবং ঝুঁকে তার বউয়ের কপালে চুমু করে। দেখো, কুকি দেখতে ঠিক তোমার মতো হয়েছে। 9 মাস পর তারা তাদের বাচ্চাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে ইউনোর সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে, কারণ একজন আসতে না আসতেই আর একজনকে হারাতে হলো। তে আপু কোথায়? সে কেমন আছে? সে আমাদের ছেড়ে চলে গেছে, সে আর আমাদের মধ্যে নেই। সুজির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কারণ তেই ওকে অনেক বেশি ভালোবাসতো। ও তো শেষবারের মতো তেকে ধন্যবাদও জানাতে পারলো না। ইউনহো হচ্ছে একজন প্রকৌশলী এবং সুজি হচ্ছে একজন ডিজাইনার। তাদের স্নাতক শেষে তাদের ভালোবাসার পূর্ণতা পেতে তে তাদের বিয়ে ঠিক করে এবং তে তাদেরকে অনেক বেশি হেল্প করেছিল। আমি আসলে গতকাল তে আপুকে স্বপ্ন দেখেছিলাম। সে আমাকে একটা নেকলেস সম্পর্কে বলছিল। ইউনো একটু ভাবতে শুরু করলো। এরপরেই মনে পড়লো তে সেই নেকলেসের কথা, যে নেকলেসটা তে কখনোই তার গলা থেকে খোলেনি। আমার মনে হয় আমি সেই নেকলেসটা সম্পর্কে জানি। আমি আমাদের মেয়ের নাম তে রেখেছি শুধুমাত্র ওই স্বপ্নের কারণে না, আমি তে আপুকে ধন্যবাদ হিসাবে এটা করেছি। সুজি তার নবজাতক শিশুকে যত্ন সহকারে তার বাবার কাছে দিল। আমি আমার একান্ত নিজের মানুষকে হারিয়ে হয়তো আমি তাকে পেয়েছি, হয়তো ঈশ্বর আমার কপালে এটাই লিখে রেখেছিল। এবং তার বাচ্চাকে দেখতে দেখতে ইউনহো হাসলো। কিম টেয়াং, তোমাকে স্বাগতম এই পৃথিবীতে। তুমি এখানেই থাকো, আমি শুধু তোমার বাবাকে ডেকে আনবো, ঠিক আছে? তারা এই মুহূর্তে একটা স্কুলে আছে, সেই স্কুলে যে স্কুলে তারা স্নাতক শেষ করেছিল। সেখানে প্রচুর মানুষ, শুধু ছাত্রছাত্রীরাও নয়, অনেক অভিভাবকরাও আছে। আসলে এখানে এক ধরনের প্রতিযোগিতা হচ্ছিল। যেহেতু ইউনহো এখান থেকে স্নাতক শেষ করেছে, তাই ইউনহোকে কুইজ প্রতিযোগিতার স্পিকার বানানো হয়েছে। সুজি ফোনে কথা বলছিল এবং তের দিকে নজর রেখেছিল। তে চুপচাপ খেয়েছিল, কিন্তু হঠাৎই সে কোথা থেকে যেন কান্নার আওয়াজ পেয়েছে। তে পেছনে তাকিয়ে দেখলো একটা গাছের নিচে বসে একটা ছেলে কান্না করছে। এটা সেই গাছ ছিল যেই গাছ দুজনের ভালোবাসার সাক্ষী হয়ে এখনো আছে। প্রথমে তে শুধু তার দিকে চুপচাপ তাকিয়েছিল, তবে পরবর্তীতে তে তার দিকে আস্তে আস্তে করে এগিয়ে গেল। এটা সুজি লক্ষ্য করছে, এটা তার চেয়ে বেশি দূরে ছিল না, তাই তেকে সে বাধা দেয়নি। তুমি কান্না করছো কেন? তে মৃদুভাবে জিজ্ঞাসা করলো। ছেলেটা তের দিকে তাকালো এবং তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। চলে যাও এখান থেকে, আমার আম্মু বলেছে অপরিচিত মানুষদের সাথে কথা না বলতে। তে কিছু একটা ভাবলো, ভেবেই বলল, আমার নাম কিম টেয়াং। এবং তের কথা শুনে ছেলেটা ভুরু কুঁচকালো। এখন আমরা আর অপরিচিত নেই, এখন তুমি চাইলে আমার সাথে কথা বলতে পারো। সেই ছোট্ট ছেলেটি ভাবলো তের কথায় যুক্তি আছে, তবে সে এখনো কথা বলেনি। আমি কোনো খারাপ মানুষ নই, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করতে চাও? সত্যি? আচ্ছা, তোমার নাম কি? ছোট্ট ছেলেটা তখন ইতস্তত বোধ করে তার নামটা বলল। জাংকুক। আমার নাম জন জাংকুক। ও, অনেক সুন্দর নাম। এই বলেই তে জাংকুকের পাশে বসলো। আচ্ছা ঠিক আছে কুকি, তুমি কাঁদছো কেন? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। ও, তুমি কি হারিয়ে গেছো? হ্যাঁ, আমি একটা খেলা দেখছিলাম, কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে দেখি আমার মা নেই। আহা কুকি, আর কেঁদো না, আমি তোমাকে বাঁচাবো। আমাকে বাঁচাবে? হ্যাঁ, আমি তোমাকে তোমার মাকে খুঁজতে সাহায্য করব। ওকে। তখন তে কুকিকে নিয়ে তার মায়ের কাছে যায়। সুজি জাংকুকে দেখে অবাক হয়েছে এবং সামনে বসে বলল, ছোট ছেলে, তোমার নাম কি? আমার নাম জাংকুক। আম্মু, কুকি হারিয়ে গেছে, ওর মাকে খুঁজে বের করতে হবে। ও আচ্ছা, তাই নাকি? আমি সাহায্য করব। এরপর সুজি তাদের দুজনকে নিয়ে গাড়ির কাছে যাচ্ছিল এবং জাংকুক চিৎকার করে করে তার মাকে ডাকছিল। কুকি, চিৎকার করো না, আমরা তোমার মাকে খুঁজে বের করে দেব।
করো। তারা দুজনেই একটি বেঞ্চে বসেছিল এবং জাঙ্কুক তার মায়ের জন্য অপেক্ষা করছিল। হঠাৎই তে জাঙ্কুককে সুরসুরি দিল, যেটাতে জাঙ্কুক অনেক বেশি অবাক হয়ে যায়। আরে তুমি আমাকে সুরসুরি দিচ্ছ কেন? তুমি হাসছো না, আমি তাই এরকমটা করলাম। তুমি চিন্তা করো না, তোমার মা শীঘ্রই ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর চিন্তা করব না, তুমি থামো। হঠাৎই জাঙ্কুক খেয়াল করলো তের গলায় একটা নেকলেস আছে। এটা কি? ও এটা এটা আমার মা বলেছে এটা আমাকে আমার ফুপি দিয়েছে। ও সে এখন কোথায়? সে আমাদের কাছে নেই, সে আমাদের ছেড়ে চলে গেছে, আমি তাকে দেখিনি। ও ঠিক আছে। আচ্ছা নেকলেসটা এমন কেন? আমিও জানি না, আমিও প্রথমে অনেক অবাক হয়েছিলাম। আমার বাবা বলেছিল যে এটা মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তারা এভাবে অনেক বেশি মজা করছিল এবং খুশিতে চিৎকার করে উঠল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তারা দুজনেই বারবার বলছিল আমি তোমাকে ভালোবাসি। হঠাৎই সেখানে তের মা চলে আসলো এবং বলল, জাঙ্কুক আমি মনে করি এটাই তোমার মা তাই না? জাঙ্কুক তার মাকে দেখতে পেয়ে বেঞ্চ থেকে নেমে তার মায়ের কাছে গেল। ভদ্র মহিলাটি জাঙ্কুককে কোলে নিয়ে আদর করতে লাগলো এবং জড়িয়ে ধরলো। ও আমার বাচ্চা, আমি অসাবধানতার কারণে তোমাকে হারিয়ে ফেলেছিলাম। জাঙ্কুক তার মাকে জড়িয়ে ধরলো এবং তে আর তার মা দাঁড়িয়েছিল। আপনি কি আমার ছেলেকে খুঁজে পেয়েছেন? আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আরে না না, ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আসলে আমার মেয়ে আপনার ছেলেকে খুঁজে পেয়েছে। এবং জাঙ্কুকের মা তের দিকে তাকিয়ে বলল, তোমাকে অনেক বেশি ধন্যবাদ পিচ্চি মেয়ে। হঠাৎই জাঙ্কুক তের কাছে দৌড়ে এসে বলল, আমাকে ভুলে যেও না ঠিক আছে? ওকে কুকি, তুমিও আমাকে ভুলো না, আমি তোমাকে কখনোই ভুলবো না। তারা অনেক ছোট, তবু কেন জানি না তাদের মধ্যে অন্যরকম অনুভূতি উদয় হচ্ছিল। তাদের দুজনেরই মনে হচ্ছিল তারা তাদেরকে চেনে যুগ যুগ ধরে। তারা নিজেরাও জানে না তাদের ভালোবাসার পূর্ণ আবৃত্তি হয়েছে। তারা আবারও একে অপরকে ভালোবাসবে, তবে এটা আর বিচ্ছেদের নয়। তে আর জিমিন অনেক ভালো বন্ধু। তারা কলেজের ছাদে ছিল, তবে সেই দিনের পর থেকে জাঙ্কুক আর তের কখনোই দেখা হয়নি। তে আর জিমিন ছাদে এসেছে কিছু গোপনীয়তার জন্য। ওহ জিমিন প্লিজ শান্ত হও, কিছু হবে না। তে জিমিনকে সান্ত্বনা দিয়েছিল, কারণ জিমিন অনেক বেশি কান্না করছিল। জিমিন কান্না করছিল এই কারণে যে তার আজকে ব্রেকআপ হয়ে গেছে। তে তুই কি মনে করিস আমি তার জন্য কাঁদছি? ওই গন্ডাটার জন্য কাঁদছি? আমি কাঁদছি এই কারণে যে আমি তাকে একবার চুমু দিয়েছিলাম, আমি তাকে বিশ্বাস করেছিলাম, আমি ভেবেছিলাম সে ভালো, কিন্তু আমারই ভুল ছিল। তে বুঝতে পারছে না তে জিমিনকে কি বলে সান্ত্বনা দেবে, কারণ তে আগে কখনোই প্রেম করেনি, কারোর ভালোবাসা অনুভব করতে পারেনি। তে আর জিমিন মাঝে মাঝে ঝগড়া করলো, তারা কিন্তু বেস্ট ফ্রেন্ড। এবং জিমিনের কান্না দেখে তে একটু ভালো লাগছে না। হঠাৎই তে জিমিনের কাছ থেকে তার ফোনটা কেড়ে নিল। আরে তুই কি করছিস? তোমার ফোন দে, তোমার ফোন নিলি কেন? জিমিন তের কাছ থেকে ফোন নেওয়ার জন্য কাড়াকাড়ি করছিল, কিন্তু তে দিতে রাজি না। না আমি দেব না, আমি তার সবকিছু ফাঁস করে দেব। ও তোকে ধোকা দিয়েছে, ওর কোনো অধিকার নেই তোকে ধোকা দেওয়ার। তুই কি পাগল তে? ও আমাকে চিনে যাবে যে আমি ওর ছবি ফাঁস করেছি। দয়া করে দে বান্ধবী ফোনটা, তুই আর পাগলামি করিস না। তে গ্রুপে টাইপিং করে সবাইকে জানিয়ে দিল যে জিমিনকে ধোকা দেওয়া হয়েছে। তে জানে জিমিনকে ধোকা দেওয়া হয়েছে, এটা জানলে জিমিন অপমান বোধ করবে, তবে সেই মানুষটার এটাই যোগ্য। তবু জিমিন তের কাছ থেকে ফোনটা নিতে চাইছিল, তবে তে ফোনটা নিয়ে দৌড় মেরেছে। তে দাঁড়া বলছি, ফোনটা দে। জিমিন তের পেছনে পেছনে দৌড়াচ্ছিল এবং চিৎকার করছিল। তে দৌড়াতে দৌড়াতে চতুর্থ তলায় চলে গেছে, যেখানে অনেক বেশি ছাত্রছাত্রীরা ছিল। তে এক্সকিউজ মি বলতে বলতে সামনের দিকে শুধু এগিয়ে যাচ্ছে। জিমিন পেছনে আছে। তে তো হোঁচট খাওয়ার মতো অবস্থা, কারণ এত ছাত্রছাত্রীদের মধ্যে দৌড়ানো অনেক বেশি কঠিন। অন্যদিক দিয়ে তে সিঁড়ি দিয়ে নামতে চাইছিল। তে আর জিমিনকে এভাবে দৌড়ানো দেখে অনেক ছাত্রছাত্রীরা তাকিয়েছিল এবং সিঁড়িতে নামার সময় জিমিন প্রায় তের কাছে চলে এসেছে। তে দ্রুত তার দিক পরিবর্তন করে ডান দিক থেকে বাম দিকে চলে গেল, যেখানে তাদের প্রেসিডেন্ট কাউন্সিলর মিস লিসা ছিল। লিসা তাদের দিকে বড় বড় করে তাকালো এবং বলল, তে এভাবে দৌড়াচ্ছ কেন? সরি ম্যাম, আমার এই উত্তর দেওয়ার সময় নেই। কারণ তে পেছনে তাকিয়ে দেখে জিমিন তার পেছনে দৌড়াচ্ছে। জিমিন সেখানে আসতে লিসা জিমিনকে থামিয়ে দেয়। জিমিন তুমি এখানে দাঁড়াও। তে তো দৌড় দিয়ে চলে গেছে। জিমিনও দাঁড়াতে চায় না, জিমিন তো তেকে ধরতে চায়, তবে প্রেসিডেন্টের কথা তো শুনতেই হবে। তোমরা কি এখানে খেলার জায়গা পেয়েছো? আই এম সরি, কিন্তু আমরা কি একটু মজা করতে পারবো না? ও আমার বেস্ট
ফ্রেন্ড আর আমি তার সাথে একটু দুষ্টুমি করছিলাম। জিমিন, তুমি একজন ভদ্র স্টুডেন্ট, এভাবে দৌড়াদৌড়ি করবে না, তাহলে কিন্তু আমি তোমার নামে চার্জ দেব, ঠিক আছে? এই বলে লিসা সেখান থেকে চলে গেল। জিমিন তো রাগে পুরো চিৎকার করে উঠেছে, কারণ সে প্রেসিডেন্টের কাছে অনেক কথা শুনেছে। জিমিন দেখলো তে এখনো দৌড়াচ্ছে এবং জিমিন দ্রুত গিয়ে তেকে ধরে ফেললো। তবে তারা কন্ট্রোল করতে না পেরে দুজনে উচুট খেয়ে মাটিতে পড়ে গেল, যার কারণে তারা অনেক বেশি ব্যথা পেয়েছে। কিন্তু তে গিয়ে পড়েছে একটা ছেলের উপর, যে অনেক বেশি ব্যথা পেয়েছে এবং ছেলেটা ব্যথাতে চিৎকার দিয়ে উঠেছে। তে দেখলো ছেলেটির হাতে ক্ষত হয়ে গেছে এবং তে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ল। আমি সরি, আমি দেখতে পাইনি, আমি ইচ্ছা করে দেইনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আসলে আমিও দুঃখিত, আমি রাস্তা দিয়ে দেখে হাসছিলাম না। তে তো খুব অপরাধ বোধ করতে লাগলো, কারণ লোকটির হাতে ক্ষত হয়ে গেছে। আপনার তো হাতে রক্ত পড়ছে, চলুন আমি আপনাকে ক্লিনিকে নিয়ে যাই। আরে না ঠিক আছে, আমি এটা ব্যান্ডেজ করে নিতে পারবো, তোমার এত কিছু করতে হবে না। আমি নিজেকে নিজে অপরাধ বোধ করছি, আমি সত্যিই দুঃখিত, আমি আপনাকে ক্লিনিকে নিয়ে যেতে চাই। এই বলে তে সেই ছেলেটির হাত ধরে ক্লিনিকে নিয়ে যেতে লাগলো। আর এটা সেই ছেলেটির কাছে অনেক বেশি সুন্দর মনে হয়েছে, কারণ তে নিজেকে নিজে অনেক বেশি অপরাধী মনে করছিল। ক্লিনিকে নিয়ে যাওয়ার পর নার্স ক্ষততে ওষুধ লাগাতে থাকে এবং তে দাঁড়িয়েছিল। তে শক্ত করে তার ফোনটা ধরেছিল। এদিকে নার্স ছেলেটির হাত অনেক সুন্দর করে ব্যান্ডেজ করে দেয় এবং ছেলেটি বাইরে গিয়ে তের সামনে বলে হ্যালো। হঠাৎ তে চমকে ওঠে এবং বলে, ও আপনি চলে এসেছেন, নার্স কি কিছু বলেছে? আমার কি আপনাকে কিছু কিনে দিতে হবে? ছেলেটি হাসলো। তে চুপ হয়ে গেল, ছেলেটির হাত ব্যান্ডেজ করা ছিল। আরে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? এটা সামান্য ক্ষত, এটা কি কোনো ছুরির আঘাত নাকি? আমাকে ক্ষমা করে দিন, আই এম সরি, আমার অসাবধানতার কারণে আপনার আজকে এই অবস্থা। তে মাথা নেড়ে নেড়ে অনেক অস্থির ভাবে কথাগুলো বলছিল। তবে ছেলেটি হঠাৎই খেয়াল করলো তের গলায় একটা নেকলেস ঝুলছে। ছেলেটির চোখ শুরু হয়ে গেল, কারণ সে দেখতে চাইছে সে যা দেখছে সেটা সত্যি কিনা। ছেলেটি সেই নেকলেসের দিকে হাঁ করে তাকিয়েছিল, যার কারণে তে একটু ইতস্তত করলো। এটা তুমি কোথায় পেলে? ও এই নেকলেসটা, আসলে এই নেকলেসটা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা দিয়েছিল এবং তারা বলেছে যে এটা আমার ফুপির নেকলেস। ও আচ্ছা, কিন্তু আপনি কেন এটা সম্পর্কে জিজ্ঞাসা করছেন? তে একটু নার্ভাস বোধ করলো। জাঙ্কুক মাথা নেড়ে হাসলো। আসলে জাঙ্কুকের এই নেকলেসটা দেখে একজনের কথা মনে পড়ে গেছে, আর তের সাথে যে ছেলেটি ধাক্কা খেয়েছে সেটাই ছিল জাঙ্কুক। আপনি হঠাৎ করে জিজ্ঞাসা করলেন আমি এই নেকলেসটা কোথায় পেলাম। আপনি কি এর আগেও এই নেকলেসটা কাউকে পরা দেখেছেন? হ্যাঁ আমি পরা দেখেছি, কিন্তু সেটা অনেক আগে, অনেক বেশি আগে। আপনাদের কারোর কি এরকম আরো নেকলেস আছে? তে একটু সন্দেহবাচক দৃষ্টিতে তাকালো এবং নেকলেসটি শক্ত করে ধরলো। আমি যতদূর জানি এই নেকলেসটা শুধু আমার কাছেই আছে, এটা অনেক বেশি পুরানো, আর এই নেকলেসটা আর কারোর কাছে থাকতে পারে না। আমি জানি না, কিন্তু এই নেকলেসটা আমি কোথাও একটা দেখেছি। ও এক মিনিট ওয়েট করেন। এই বলে জাঙ্কুক টেকে অনেক ভালোভাবে দেখতে লাগলো। আপনার নাম কি তে না? আপনি আমার নাম জানেন কোথা থেকে? তুমি সত্যি তে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তে আমি জাঙ্কুক, জিয়ন জাঙ্কুক। তে ভুরু কুঁচকালো, নামটা তের কাছে অনেক বেশি চেনা চেনা লাগছে। আপনি কি আমাকে চেনেন? হ্যাঁ আমি তোমাকে চিনি, তুমিও আমাকে চেনো। তুমি কি আমাকে ভুলে গেছো তে? আমি তোমাকে ভালোবাসি, এই নেকলেসটা আমি তোমার গলায় দেখেছিলাম। এবার তে বুঝতে পারলো এবং তেও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়লো। সত্যি তুমি সেই জাঙ্কুক? আসলে তে জাঙ্কুক আর জাঙ্কুক তেকে অনেক বেশি ছোটবেলায় দেখেছিল, যার কারণে বড় হওয়ার পর তারা দুজন দুজনকে চিনতেই পারছিল না। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম এই নেকলেসটার মানে কি, তুমি তোমাকে বুঝিয়েছিলে তাই না? তারপর থেকে আমি তোমাকে আর কোথাও খুঁজে পাইনি। অনেক দিন হয়ে গেছে, তুমি দেখতে একদম অন্যরকম হয়ে গেছো। হ্যাঁ তুমিও অনেক বেশি বদলে গেছো, নেকলেসটা ছাড়া তো আমি তোমাকে চিনতেই পারতাম না। তারা একে অপরের সাথে অনেক কথা বলছে এবং অনেকক্ষণ ধরে কথা বলছে। জাঙ্কুক তুই এখানে? ওরা আমাকে বললো তুই এখানে আছিস, তুই কি এখন ঠিক আছিস? তে তো একটু ভয় পেয়ে গেল, কারণ তের জন্য জাঙ্কুকে ক্লিনিকে আসতে হয়েছিল। হ্যাঁ সুগা, আমি এখন একদম ঠিক আছি। এই দেখো ওর নাম তে, আমার ছোটবেলার বন্ধু, আর তে আমার বেস্ট ফ্রেন্ড। ওহো ক্যাপ্টেন, তুমি তো আমাদের ভয়ই পাইয়ে দিয়েছিলে। জাঙ্কুক তুমি একজন ক্যাপ্টেন? হ্যাঁ ও একজন বাস্কেটবল ক্যাপ্টেন। জাঙ্কুক আসলে অনেক বেশি ভালো খেলে, আপনি কি দেখতে চান? ওহ সুগা, এটা বলিস না। না না ঠিক আছে, আমিও দেখতে অনেক আগ্রহী। হ্যাঁ অবশ্যই। এই বলে সুগা জাঙ্কুককে টেনে একটা কোণায়
যেখানে ওদের দুজনের কথা তে শুনতে পারছে না। সুগা তুই এটা কি করলি? তুই ওর সামনে আমাকে কেন প্রেজেন্ট করলি? ওমা, এখন সব আমার দোষ। আমি তো তোকে ওর কাছে কাছে যাওয়ার জন্য হেল্প করছি। তুই তো আমাকে আগে ওর কথা বলেছিলি আর নেকলেসটার কথা বলেছিলি। তুই না বলেছিলি তুই ওর উপর ক্রাশ খেয়েছিস? তাহলে এখন কেন এমন করছিস? চুপ কর, ও শুনে ফেলবে। শোনার জন্য তোমরা কি কথা বলছো? যাবে না? হ্যাঁ হ্যাঁ চলুন। এরপর তারা তিনজন ক্লিনিক থেকে বের হতেই জিমিনকে সামনে দেখতে পায়। জিমিন তেকে দেখতেই চিৎকার করে বলে ওঠে, তুই এখানে লুকিয়ে আছিস? হঠাৎই জিমিন তের সামনে এগিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায়। কিন্তু জিমিনের ভাগ্য ভালো ছিল, সুগা তাকে ধরে ফেলেছে। সুগা জিমিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এদিকে তে আর জাঙ্কুক মিটিমিটি করে হাসছিল। জিমিন দ্রুত সুগার কাছ থেকে উঠে বলল, সরি, আমি দেখতে পাইনি। থ্যাঙ্কস। জিমিন সুগার দিকে তাকায়নি, কারণ জিমিন কেবলমাত্র একজনের থেকে ছাকা খেয়েছে। তে, আমরা বিকালে দেখা করতে পারি? হ্যাঁ, আজকে আমার তেমন ক্লাসও নেই, আমরা দেখা করতেই পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালে দেখা হবে। এই বলে জাঙ্কুক সুগাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তে, ওই লোকটা তো অভদ্র কেন? আমি পড়ে যাচ্ছিলাম, সে আমাকে ধরলো কেন? আমার তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল তুই অন্য কাউকে পেয়ে গেছিস। এর বাচ্চা, আমি তোকে মেরেই ফেলবো, জানিস? প্রেসিডেন্ট আমাকে কত কথা শুনিয়েছে। ওকে বান্ধবী, চল, আমি তোর নামে প্রেসিডেন্টকে পরে বকে দিব। রাতের বেলা তে ঘুমাচ্ছে, তবে তের মনের ভিতর কেমন জানি অশান্তি লাগছে। তের মাথা ঝপঝপ করছে এবং তে বুঝতে পারছে না তের সাথে এগুলো কি হচ্ছে। আসলে তে তো বুঝতে পারছে না অতীত আবার পুনরাবৃত্তি হচ্ছে। এই এক বছরের মধ্যে জাঙ্কুক থেকে প্রপোজ করেছিল এবং তে সেটা অ্যাকসেপ্ট করেছিল। এখন তো তারা দুজন ডেট করছে। কি গো বান্ধবী, আমি নাকি শুনলাম তুমি জাঙ্কুক সাহেবের সাথে ডেট করছো? তো কি হয়েছে? তো এটা তুই বলতে পারলি? তুই একজনের সাথে ডেট করছিস আর সেটা তুই আমাকে জানাবি না? তুই আমি না তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে কিভাবে না জানিয়ে থাকতে পারলি? আহা, আমি জানালেও তুই জানতে পারতি, না জানালেও তুই জানতে পারতি। এই দেখে, আমি তোকে কিন্তু বলিনি, কিন্তু তুই জেনে গেছিস। আমি তোর মুখে শুনতে চেয়েছিলাম, আমার কষ্ট করে বের করতে হলো কেন? হ্যাঁ, সরি বান্ধবী, তোকে না বলা আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমাকে ট্রিট দিতে হবে, নাছাড়া আমি রাগ করে বসে থাকবো, তোর সাথে আর কখনো কথা বলবো না। ওকে বান্ধবী, চল ক্যান্টিনে যাই, তোকে এখনই খাওয়াবো। এই বলে তো তে সত্যি সত্যি জিমিনকে নিয়ে ক্যান্টিনে চলে গেল এবং ফিরি পেয়ে জিমিন তো আষ্টে পিষ্টে গিলে নিল। জাঙ্কুক তেকে ডেকেছিল এবং জাঙ্কুক যেখানে ডেকেছিল তেও সেখানে রীতিমতো চলে এসেছে। তে জাঙ্কুককে দেখে হাসছিল। জাঙ্কুক তের হাতে একটা চুমু খেয়ে বলল, তে, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারো? আমি নিশ্চিত করছি তুমি কখনোই অনুশোচনা করবে না। তারা 4 বছর প্রেম করেছে, তবে এখন সময় এসেছে জাঙ্কুকের তেকে আপন করে নেওয়ার। চারপাশে সবাই চিৎকার করছিল, সব ক্যামেরা এখন তাদের দিকে। জাঙ্কুক আর তে এখন জাঙ্কুকের রেস্টুরেন্টে, আর জাঙ্কুক তের জন্য বিশেষ কিছু প্রস্তুতি করেছে। জাঙ্কুক তের সামনে হাঁটু গেড়ে বসেছিল এবং তে তার মুখটা হাত দিয়ে চেপে ধরে রেখেছিল। তে ভাবছিল জাঙ্কুক তার রেস্টুরেন্টে আসতে বলেছে কারণ আজকে তাদের বার্ষিকী। তবে তের কল্পনাই ছিল না যে জাঙ্কুক এমন কিছু করবে। জাঙ্কুক তের সামনে একটা লাল বক্স খুললো এবং তের দিকে ধরে রেখেছিল। তে যখন আংটিটা দেখেছিল সঙ্গে সঙ্গে তের মাথায় ব্যথা অনুভব হচ্ছিল এবং একটা আংটির ছবি তার চোখে ঝাপসা ভাবে ভেসে উঠছিল। তবে তে কিছুই বুঝতে পারছে না, এটা হয়তো অতীতের ক্যাপ্টেন জিওনের দেওয়া সেই আংটিটা। তে, আমি তোমাকে বলার জন্য কিছু একটা ভেবেছিলাম, কিন্তু সেটা আমার এখন মনে নেই, হয়তো নার্ভাসের কারণে। এই কথা শুনে তে সহ আশেপাশের অনেকজন হেসে উঠলো। তুমি কি আমাকে বিয়ে করবে? উইল ইউ ম্যারি মি? সবাই তের উত্তর শোনার অপেক্ষা করছে। তখনই সবাই হাত তালি দিয়ে খুশি হয়েছে, কারণ তে মাথা নাড়িয়েছে এবং হ্যাঁ বলেছে, যেটা শুনে জাঙ্কুকের মুখেও হাসি ফুটে উঠেছে। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে দ্রুত তেকে কিস করলো। হ্যাঁ, এটা খুব দ্রুত ছিল কারণ জাঙ্কুক ভয় পাচ্ছিল, যেটা দেখে আশেপাশের মানুষ সেই লেভেলের হাততালি দিচ্ছিল। তারা দুজন বিয়ে করেছে। এরপর তারা তাদের কাজে মনোযোগী হয়ে পড়েছিল, কারণ তারা তাদের হানিমুনটা ভালো সময় কাটাতে চায়। তারা এখন প্যারিসে এসেছে হানিমুনের জন্য। ওকে, কালকে কি আমরা এই ফ্যাশন শোটা দেখতে যাব? তারা এই মুহূর্তে একটা হোটেলে আছে এবং এটা রাতের মুহূর্ত। জাঙ্কুক অনুভব করলো তার স্পন্দন দ্রুত হচ্ছে এবং জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে যেতে লাগলো। তে তো ম্যাগাজিনের দিকে তাকিয়েছিল। তুমি আমাকে এইমাত্র কি বলে ডাকলে? আরে, কুকি বলেছি। কেন, কি হয়েছে?
জাঙ্কুকের চোখ ঝাপসা হয়ে আসছে। জাঙ্কুক নিজেও জানে না ওর কেন এরকম ফিলিংস হচ্ছে। কি হয়েছে বেবি, তোমাকে কেমন যেন লাগছে? না কিছু না, আমি গোসলে যাচ্ছি। তেও তো বুঝতে পারছিল না জাঙ্কুকের হঠাৎ করে কি হলো। হঠাৎ তে টিভিতে একটা গান শুনতে পেল। তে ভুরু কুচকিয়ে তাকালো, কারণ তের মনে হচ্ছিল ও এই গানটা এর আগেও শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। তের মনে হচ্ছে এই গানটা ওর খুব পরিচিত। হঠাৎ তে তার বুকে ভারী কিছু অনুভব করলো। তার অজানা কারণে গানটা শুনে অনেক বেশি কষ্ট অনুভব হচ্ছিল। তে তাড়াতাড়ি গানটা বন্ধ করে দিল। তে বুঝতে পারছিল সে কাঁদছে। তে চোখ মুছছিল। তে বুঝতে পারছিল না এই গানটা শুনে তের কেন এত মন খারাপ হয়ে গেল। আরে আমি এভাবে কাঁদছি কেন? আমার ভালো লাগছে না। কিছুক্ষণ পর জাঙ্কুক তয়লা পরে গোসল করে বাইরে বের হয়ে আসলো। তে সোফাতে বসেছিল, কিন্তু জাঙ্কুক তার থেকে দূরে বসেছিল। তে খেয়াল করলো জাঙ্কুক অনেক দূরে বসে আছে আর ওর দিকে তাকাচ্ছেও না। কি হলো, আমার থেকে এত দূরে বসে আছো কেন? এই কথা বলো না, আমি খুব নার্ভাস বোধ করছি। আমার অনেক ভয় হচ্ছে। আমি যদি তোমার কাছে গিয়ে কিছু খারাপ করে ফেলি? তে হেসে উঠলো, কারণ তের কাছে জাঙ্কুককে অনেক বেশি কিউট লাগছিল। তে ধীরে ধীরে জাঙ্কুকের কাছে এগিয়ে গেল, আর জাঙ্কুকের বুকের স্পন্দন দ্রুত হচ্ছিল। কিন্তু পরবর্তী মুহূর্তে জাঙ্কুক হতাশ হয়ে গেছে, কারণ তে তার দিক পরিবর্তন করে ফ্রিজের দিকে চলে গেছে। এরপর তে ফ্রিজ থেকে পানি বের করে খাওয়া শুরু করলো, এবং পানি খাওয়ার সময় তে অনেক বেশি সেক্সি অভিনয় করছিল, যেটা তে নিজে ইচ্ছা করে করছিল। আর এদিকে তো জাঙ্কুকের অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু জাঙ্কুকের মুখে পুরো নামটা শুনে তে অনেক বেশি অবাক হলো। তুমি কি আমাকে পটানোর চেষ্টা করছো? তে তো তার জায়গায় জমে গিয়েছে। আসলে তে তো এতক্ষণ জাঙ্কুকের সাথে মজা করছিল আর জাঙ্কুককে জ্বালাচ্ছিল, কিন্তু এখন বুঝতে পেরেছে তার কপালে অনেক বড় দুঃখ আছে। অবশ্যই না, আমি তো মজা করছি। তখন জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তের কাছে ধীরে ধীরে যেতে লাগলো, এবং তেকে দেওয়ালের সাথে একদম হাত দুটো ধরে চেপে ধরলো। আরে জাঙ্কুক কি করছো? তের পুরো কথা শোনার আগে জাঙ্কুক তো তেকে কিস করে দেয়, যেটাতে তেও সঙ্গে সঙ্গে জাঙ্কুককে সাড়া দিয়ে দেয়। তারা দুজন দুজনকে অনেক গভীরভাবে কিস করছিল। জাঙ্কুক তেকে কোলে উঠিয়ে বিছানার দিকে যেতে লাগলো, আর জাঙ্কুক তেকে বিছানায় আলতো করে বসিয়ে ওর ঘাড়ে চুমু খেতে লাগলো। তে কেঁপে উঠলো, কারণ সে গভীর সংবেদনের মধ্যে হারিয়ে গিয়েছিল। আর জাঙ্কুক তের ঘাড়ে বাইট করতে থাকে। হঠাৎই জাঙ্কুক থেমে যায়। তখন তে হতাশ হয়ে বলল, থামলে কেন বেবি? জাঙ্কুক হাসছিল এবং তের নাকে একটা চুমু দিয়ে বলল, আরে আমি তো তোমাকে পটানোর চেষ্টা করছি। কিন্তু জাঙ্কুক তখন অবাক হয়ে গেল যখন তে নিজেই জাঙ্কুককে টেনে কিস করতে লাগলো। এরপর তে জাঙ্কুককে ছেড়ে দিয়ে বলল, জাঙ্কুক বলো, আমাকে ভালোবাসো? তের কথা শুনে জাঙ্কুক সেখানে জমে গেল, এবং জাঙ্কুক বুঝতে পারছিল তে কিসের ইঙ্গিত করছে। সঙ্গে সঙ্গে জাঙ্কুক তেকে ছেড়ে দিল, কারণ জাঙ্কুক চায় না তে তাকে ভুল বুঝুক। আমি দুঃখিত, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে এসব করার সময় আছে। আমাদের দুজনেরই বয়স কম। আমি আমাদের বিয়ের পর অনেক ভেবেছি, আর আমাদের তো বিয়ে হয়ে গেছে, সমস্যা কোথায়? আর আমি তো তোমাকে বিশ্বাস করি। তে হাসছিল, কারণ জাঙ্কুক থেকে আসলে অনেক ভালোবাসে, কারণ তেকে স্পর্শ করার আগে জাঙ্কুক ওর অনুমতি নিচ্ছে। তুমি নিশ্চিত এই ব্যাপারে? তুমি আমাকে সামলাতে পারবে? তে তো লজ্জায় মাথা নিচে নামিয়ে হ্যাঁটা বলেই দেয়। এরপর আর কি জাঙ্কুক নিজেকে সামলাতে পারে না। তারা দুজন তো ভালোবাসার গভীরে চলে যায়। এই রাতটা ছিল তাদের দুজনের জন্য। তারা একে অপরের প্রতি ভালোবাসার গভীর অনুভব করছিল। রাতটা ছিল শুধু ভালোবাসারই রাত। যে এই ভালোবাসাটাই তারা আগে অনুভব করেছে, তবে সেই ভালোবাসার পরিণতিটি কষ্টদায়ক ছিল। তবে এই ভালোবাসাটি শুধু সুখী এনে দিয়েছে। হ্যাঁ, অতীতের ভালোবাসা আবার নতুন করে পুনরাবৃত্তি হয়েছে। তারা জানেও না যে তারা 1894 থেকে একে অপরকে ভালোবাসে। তাদের ভালোবাসা ছিল অদ্ভুত সুন্দর আর গভীর মমতায় জড়ানো। অবশেষে তাদের অপূর্ণ ভালোবাসা আজকে পূর্ণতা পেল।